আমি ল্যান্ড পারচেস করেছি 2010 সালে। বর্তমানে যখন আমি ল্যান্ডটা সেল করি, 2024 সালে এসে আমি ল্যান্ডটাকে সেল করেছি। 2010 সালে যখন ল্যান্ডটাকে আমি পারচেস করি, তখন কিন্তু আমি 10 লাখ টাকা দিয়ে পারচেস করেছিলাম। আমি 2024 সালে এসে 30 লাখ টাকায় ল্যান্ডটাকে বিক্রি করেছি। তাহলে কি আমার 20 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে? এইরকম নানাবিধ প্রশ্ন আমাদের এই প্র্যাকটিস লাইফে এসে দাঁড়ায়। আজ আমি আপনাদের কাছে সঙ্গে আলোচনা করব এইরকম বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে সমস্ত প্রশ্ন সবার ব্যক্তিগত প্রয়োজনে কারো না কারো এই প্রশ্নগুলো আপনার হয়তো কোনো না ক্ষেত্রে কোনো না কোনো সময়ে কাজে লেগে যাবে। ভিডিওটিকে ভালো করে দেখুন, না হলে কিন্তু আপনার নিজের অনেক অজানা প্রশ্ন আপনার কাছে চলে আসবে। নমস্কার, আমি পুলক গাউনিয়া, ট্যাক্স কনসালট্যান্ট এবং ই-টেন্ডার এক্সপার্ট। আমরা আমাদের প্র্যাকটিস লাইফে বেশ কিছু প্রশ্ন আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে চলে আসে, যে কোশ্চেনগুলো আপনাদেরও সমস্যার সমাধান করবে। তাহলে আসা যাক মূল ভিডিও। 4টে বিভিন্ন ধরনের ব্যাংকে আমি 10 লাখ টাকা করে এফডি করেছি বা ফিক্সড ডিপোজিট করেছি। আমি কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নে একটা এফডিকে শো করিয়েছি। ইনকাম ট্যাক্স আমাদেরকে চিনতে পারবে বা আমাদের কি অসুবিধা রয়েছে। এক্ষেত্রে আমি বলি, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে চেনে আপনার প্যান নাম্বার দিয়ে। আপনার প্যান নাম্বার যেখানে রেজিস্টার রয়েছে, সে আপনি পৃথিবীর যে কোনো ব্যাংকে আপনি করতে পারেন না কেন, ফিক্সড ডিপোজিট করুন না কেন, যেহেতু আপনার প্যান রয়েছে, প্যান দিয়ে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে চেনে। আপনি যদি একটা ব্যাংকে আপনি আপনার ইনকাম ট্যাক্সের দেখান বা এফডি দেখান, বাকিগুলো না দেখালে, তাহলে কিন্তু অতি অবশ্যই আমরা অসুবিধার সম্মুখীন হতে পারে। আমি বলছি না আপনার অসুবিধা হবে, কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। কারণ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে আপনার প্যান দিয়ে সমস্ত তথ্য চলে যাচ্ছে। তার জন্য আপনি 4টে 5টা কেন, যতগুলো ব্যাংকে অ্যাকাউন্টে আপনি এফডি করুন না কেন, সমস্ত তথ্য কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নজরে রয়েছে। তাহলে বলবো, অতি অবশ্যই আপনার যতগুলো এফডি রয়েছে কিংবা আপনি যেভাবে যে কোনো ব্যাংকে করুন না কেন, সমস্ত কিছু ডিসক্লোজ করুন বা সমস্ত কিছু আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়ে যান, নাহলে কিন্তু আপনার নোটিশ আসার সম্ভাবনা রয়েছে। একটি প্রশ্ন করেছিলেন, আর একটি প্রশ্ন আমাদের আরেক ক্লায়েন্ট করেছিলেন, যে তিনি স্যালারিড পারসন, তিনি স্যালারি পেয়ে থাকেন, যে ব্যাংকে স্যালারি ঢোকে কিংবা আদার্স ওনার যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংকে অন্য একজন নাকি 5 লাখ টাকা দিলেন। অন্য একজন হয়তো হতে পারে তার বাবা মা বন্ধু কেউ ওনাকে 5 লাখ টাকা দিলেন। সেই 5 লাখ টাকা তার ইনকাম কি না? এক্ষেত্রে বলার আছে, উত্তরে বলা যেতে পারে যে ইনকামের 5টা সোর্স রয়েছে। ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন এবং ইনকাম ফ্রম আদার সোর্স। এই 5টি যে ইনকামের সোর্স রয়েছে, এই 5টির মধ্যে যে কোনো একটিতে আপনার ওই 5 লাখ টাকা আসছে কি না দেখুন। যদি এসে থাকে তাহলে আপনার ইনকাম, আর যদি না আপনার হয়ে থাকে, হয়তো ধরেছেন আপনি কারোর কাছ থেকে লোন নিয়েছেন বা ধার নিয়েছেন, তাহলে সেটা কিন্তু আপনার ইনকাম নয়। যদি দেখা যায় আপনাকে আপনার বাবা 5 লাখ টাকা দিয়েছে, তাহলে কিন্তু ওই টাকাটি কিন্তু আপনার ইনকাম নয়। ওটা বাবা তার ছেলেকে গিফট দিতেই পারে, তাহলে আপনি একটা গিফট ডিট করে নেবেন, তাহলে ওই টাকাটা কিন্তু আপনার ইনকাম নয়। এরপরে একটি প্রশ্ন এসেছে যে আমি স্যালারিড পারসন, আমি আদার্স কোনো বিজনেস করতে পারি কি না। এই প্রসঙ্গে বলা যায়, আপনি স্যালারিড পারসন যদি গভর্নমেন্ট স্যালারি পারসন হয়ে থাকেন, তাহলে আপনি গভর্নমেন্টের রিলেটেড কোনো বিজনেস করতে পারবেন না যেখানে আপনার রেজিস্ট্রেশন প্রয়োজন হয়। যেমন আপনি স্যালারিড পারসন গভর্নমেন্টের, আপনি কিন্তু কোনো
রেশন ডিলার নিতে পারবেন না, আপনি কোনো পেট্রোল পাম্প করতে পারবেন না, এইরকম আপনি কোনো স্ট্যাম্প ভেন্ডার হতে পারবেন না, লিকারের বিজনেস করতে পারবেন না। আপনি যেহেতু সেলাইট পারসন, আপনি এই সমস্ত গভর্নমেন্ট রিলেটেড বিজনেস করতে, যদি আপনি প্রাইভেট সেক্টরে হয়ে থাকেন তাহলেও আপনি করতে পারেন, কারণ সেখানে আপনার কোনো প্যানের সঙ্গে রেজিস্ট্রেশন যেটা রয়েছে, আপনার স্যালারি পেয়েছেন সেখানে হতে পারে, কিন্তু গভর্নমেন্ট বিজনেস করলে সেখানে হবে। এছাড়া আপনি যেখানে গভর্নমেন্টের কোনো রেজিস্ট্রেশন প্রয়োজন নেই সেখানে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। আপনি স্যালাইড পারসন গভর্নমেন্টে, আপনি কন্ট্রাক্টর হতে পারবেন না, গভর্নমেন্ট কন্ট্রাক্টর হতে পারবেন না, কিন্তু আপনি একটা ছোটো মুদি দোকান করতে পারেন, আপনি একটা ছোটো স্টেশনারি দোকান করতে পারেন, এটা করতে পারা যায়। আপনি যে স্যার আমি টিউশন করি, টিউশন থেকে 10-15 হাজার টাকা আমি ইনকাম করি, সেখানে আমি ব্যাংক লোন নেবো বলে একটা আইটিআর ফাইলের প্রয়োজন রয়েছে, আমি কি স্যার আইটিআর ফাইল করতে পারি? আরেকটি প্রশ্ন করেছে, আমি যেহেতু লোন নেব তার জন্য আমাকে এক এজেন্ট আমাকে বলেছে যে আইটিআর ফাইল করিয়ে দেবে, দিয়ে লোন করে দেবে, তাহলে আমি কি সেটা করতে পারি? এক্ষেত্রে আপনাকে বলা যায়, আপনার প্রথম প্রশ্ন যে বলছি, যে কেউ ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারে, তার ইনকাম সে আইটিআর ফাইলের মাধ্যমে ডিক্লারেশন দিয়ে দিচ্ছে, যে কেউ ইনকাম ট্যাক্স রিটার্ন করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কোনো লোন নেওয়ার জন্য আইটিআর ফাইল করবেন কি না, এক্ষেত্রে বলে রাখি, আপনি হয়তো লোন নেওয়ার জন্য একটা আইটিআর ফাইলটাকে বড় করে দেখালেন, অনেক ইনকামটা অনেক বেশি দেখালেন, কিন্তু অ্যাকচুয়াল আপনার ইনকাম হচ্ছে না এবং আপনি ঠিক সময় লোনটা পরিশোধ করছেন না, সেখানে কিন্তু আপনার সিবিলটা লো হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে বলবো, যদি শুধুমাত্র ব্যাংক লোনের জন্য আইটিআর ফাইল করেন, সেক্ষেত্রে আপনাকে আমরা নিষেধ করব বা বারণ করব, আপনি কিন্তু আইটিআর ফাইল দিয়ে শুধু লোনের জন্য করবেন না। আরেকটি প্রশ্ন এসেছে একজন পেনশনারের কাছ থেকে, তিনি রিটায়ার করে গেছেন, রিটায়ার করার পরে পেনশন, গ্র্যাচুইটি, অনেক রিটায়ারমেন্ট বেনিফিট পেয়েছেন, সেই রিটায়ারমেন্ট বেনিফিট উনি ইনকাম ট্যাক্সে দেখাননি বা দেখাতে হবে কি না এইটা জানতে চেয়েছিলেন। না দেখালে কি অসুবিধা হতে পারে? এক্ষেত্রে বলে রাখা ভালো, আপনি যে আপনার পেনশন যে সমস্ত রিটায়ারমেন্ট বেনিফিট পেয়েছেন, সমস্ত কিছু কিন্তু আপনি ইনকাম ট্যাক্সে আপনাকে রিফ্লেক্ট করানো উচিত, এবং সেখান থেকে ওটা কিন্তু আপনার ইনকাম নয়। আপনি রিটায়ারমেন্ট বেনিফিট পেয়েছেন, ওটা আপনার ইনকাম নয়, ওটা কিন্তু আপনি ডিডাকশান পাবেন, সেকশন 10 ডিডাকশান পাবেন। আপনাকে কিন্তু একবারে ইনকামটাকে, যে সমস্ত বেনিফিটগুলো পেয়েছেন সেটাকে কিন্তু ইনকাম হিসেবে দেখাবেন, এবং রিটায়ারমেন্ট বেনিফিটের ট্রিটমেন্ট করে আপনি কিন্তু ডিডাকশান নিয়ে নেবেন। অতি অবশ্যই কিন্তু আপনার রিটায়ারমেন্ট বেনিফিটের সমস্ত কিছু কিন্তু শো করানো প্রয়োজন। যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার কাছে যদি কোনো সময় ইনকাম ট্যাক্স থেকে কোনো লেটার ইস্যু হয় বা ডিমান্ড নোটিশ ইস্যু হয়, তাহলে সমস্ত পেপার্স নিয়ে গিয়ে আপনি কিন্তু আপনার যে সমস্ত রিটায়ারমেন্ট বেনিফিট পেয়েছেন তার সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনি কিন্তু রেহাই পেতে পারেন। সেখানে অনেক কষ্টকর হতে পারে, তার জন্য আপনি আপনার রিটায়ারমেন্ট সমস্ত বেনিফিট কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নে শো করিয়ে যাবেন। আরেকজন ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করেছিলেন, তিনি বাইরে থাকেন, তার বাবা মাকে প্রত্যেক বছরের জন্য 4-5 লাখ টাকা করে পাঠান, এক্ষেত্রে কি অসুবিধার সম্মুখীন হতে পারে, কিংবা বাবা মার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে কি না? যে আপনি বাইরে থাকেন, আপনি আপনার ছেলে হিসাবে বাবাকে আপনি টাকা দিতেই পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধে নেই, কেন এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য, এটা কিন্তু আপনার বাবা বা মার ইনকাম নয়। আপনি যখন দেশে ফিরবেন অতি অবশ্যই একটা গিফট ডিড তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনার আর কোনো অসুবিধা হবে না। আপনি আপনার বাবা মাকে গিফট দিয়েছেন, এই টাকাটা ডিড তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই, এবং আপনার বাবা মাকে কোনো ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে না। একজন বিজনেসম্যান আমাকে প্রশ্ন করেছিলেন, তিনার কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তিনার কারেন্ট অ্যাকাউন্টে যে সমস্ত ব্যবসার সময় বা হোলসেলার তো বা ডিস্ট্রিবিউটার, তিনি হয়তো কোনো জায়গায় কোনো তাদের গুডস
তাদেরকে সেল করেছেন, সেখানে কিন্তু এখন অনেক সময় ক্যাশ দিচ্ছে, ক্যাশের সঙ্গে সঙ্গে অনেকে আবার ফোনপে করেছে। তাহলে ফোনপে যে করেছে, ফোনপেটা তার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে রয়েছে, তাহলে এই টাকা কিভাবে দেখাবেন? আপনার জিএসটি রয়েছে, জিএসটিতে পারচেস রয়েছে, আপনি জিএসটিতে যে টাকা পারচেস করেছেন সেটাকে কিন্তু আপনার পারচেসে দেখানো হয়ে যাচ্ছে, এবং আপনার ফোনপের মাধ্যমে যে টাকা সেল হচ্ছে সে টাকাকে কিন্তু অতি অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্নে আপনাকে দেখানো উচিত। কারণ আপনি যে সেল করেছেন, জিএসটিতে যে সেল করেছেন, সে হতে পারে সে আনরেজিস্টার্ড ডিলার, আপনাকে যে সেল করেছেন সেখানে কিন্তু জিএসটি রিটার্নে দেখিয়ে দিচ্ছেন এই টাকা সেল হয়েছে, সে আপনার ফোনপেতে যে টাকা এসছে সেটাকেও কিন্তু আপনাকে ডিসক্লোজ করতে হবে, কারণ ওই টাকাটা কিন্তু সেলের মধ্যে রয়েছে। আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করার সময় অতি অবশ্যই আপনার কারেন্ট অ্যাকাউন্ট, সিসি অ্যাকাউন্ট এবং আদার যার অ্যাকাউন্ট রয়েছে সেই সঙ্গে সঙ্গে আপনার সেভিংস অ্যাকাউন্ট যেখানে ফোনপে থেকে টাকা আসছে সে টাকাকে অতি অবশ্যই আপনি ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবেন, নাহলে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নোটিশ। একজন ক্লায়েন্ট আমাকে প্রশ্ন করেছিলেন যে তিনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেননি, তাদের ইনকাম তেমন কিছু নেই, কিন্তু একটা ল্যান্ড সেল করেছে, ল্যান্ড সেল করে 15 লক্ষ টাকা এসেছে, সেই 15 লক্ষ টাকা উনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করবে কিনা। আমি বলবো অতি অবশ্যই আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন একটা সাবমিট করবেন। আপনার ক্যাপিটাল গেন হয়েছে না ক্যাপিটাল লস হয়েছে সেই ট্রিটমেন্ট করিয়ে আপনি আপনার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে কোনো সমস্যার সম্মুখীন হবে না। অতি অবশ্যই কিন্তু আপনি আপনার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, যে টাকাটা আপনার ক্যাপিটাল লস হয়েছে বা ক্যাপিটাল গেন হয়েছে সেই টাকা ট্রিটমেন্ট দেখিয়ে আপনার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেবেন। ক্যাপিটাল গেনের উপরে আমি একটা পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা আপনি পুরোপুরি ক্যাপিটাল গেনের উপরে থাকবে, দেখে নেবেন। এরপরে একজন ক্লায়েন্ট প্রশ্ন করেছিলেন যে তিনি একসময় ইনকাম করতেন, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতেন, বর্তমানে তিনি আর ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন না, কেন? তার ইনকাম নেই, কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বারবার মেসেজ আসছে, আমি এখানে কি করব? আপনার যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে মেসেজ আসছে, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে রিমাইন্ডার দিচ্ছে যে আপনি এই তারিখ 31 তারিখের মধ্যে আপনার ইনকাম ট্যাক্স ফাইলটা কমপ্লিট করুন, কিন্তু বাধ্যতামূলক নয়, ম্যান্ডেটারি নয় যে আপনার ইনকাম নেই আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন কি না। এখানে কিন্তু অতি অবশ্যই আপনার মেসেজটাকে ইগনোরও করে যেতে পারেন, আপনাকে যে রিটার্ন সাবমিট করতে হবে এর কোনো বাধা বা বাধ্যকতা নেই। সর্বশেষে বলি, যার জন্য আমি এতক্ষণ অপেক্ষায় রয়েছি, যে আপনি 2010 সালে ল্যান্ডটাকে পারচেস করেছিলেন 10 লাখ টাকায়, এবং 2024 সালে এসে 30 লাখ টাকায় আপনি ল্যান্ডটাকে সেল করেছেন, তাহলে কি আপনার 20 লক্ষ টাকার উপরে ইনকাম ট্যাক্স দিতে হবে? এই প্রসঙ্গে বলতে পারি যে না, আপনি যেদিন এই ল্যান্ডটাকে পারচেস করেছিলেন সেই দিনের আপনার ইন্ডেক্সেশন কী ছিল সেটা দেখতে হবে, এবং 2024 সালে এসে সেই ইন্ডেক্স কত হয়েছে সেটা দেখতে হবে। 2010 সালে যে ল্যান্ডটা আপনি 10 লাখ টাকায় পারচেস করেছিলেন, সে সময় আপনি টাকার ভ্যালুয়েশন কী ছিল সেটা কিন্তু ইনকাম ট্যাক্স একটি নির্ধারণ করে দিয়েছে, এবং 2024 সালে এসে আপনার যে 30 লাখ টাকা হয়েছে তার ভ্যালুয়েশন কী হবে সেটাও কিন্তু ইনকাম ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে। এই দুটোকে কিন্তু আপনি ডেট অফ পারচেস এবং তার ইন্ডেক্স এবং ডেট অফ সেলের ইন্ডেক্স হয়েছে, সেখান থেকে যে পরিমাণ টাকা ধরা গেল, সেখানে যে পরিমাণ টাকা হয়েছিল এখানে তার থেকে অল্প কিছু টাকা বেড়েছে, তাহলে সেই অল্প কিছু টাকার উপরে কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। আপনাকে পুরোপুরি 20 লক্ষ টাকার উপরে ইনকাম ট্যাক্স দিতে হবে না, কারণ আপনার ল্যান্ড পারচেস সেল এটা আপনার উদ্দেশ্য নয়, আপনি এটা আপনার অ্যাসেটটাকে সেল করেছেন, তাহলে কিন্তু আপনার যে ট্যাক্সটা দিতে হবে সে টাকাটা কিন্তু আপনার তৎকালীন যে ইন্ডেক্স ছিল বর্তমানে কি ইন্ডেক্স হয়েছে সেটা দেখিয়ে তবেই কিন্তু আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দেবেন। তাহলে আজকে আমি আলোচনা করলাম আপনাদের কাছে
বেশ কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের কাছে সচরাচর এসে থাকে। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অতি অবশ্যই ট্যাক্স ফান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুল করবেন না। নমস্কার।